শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। কেয়ার অফ কথক চ্যানেলে আমাদের আজকের পাঠ নীলাশিস বসুর লেখা একটি গা ছমছমে ভ্যাম্পায়ার কাহিনী। শুরু হচ্ছে রক্তচোষার কবলে। ধীরে ধীরে চোখ খুলল অংশু। কিছুই মনে পড়ছে না ওর। কোথায় সে? কি করছে এখানে? কিভাবে এলো এরকম জায়গায়? মাথাটা ভার হয়ে আছে। ভীষণ যন্ত্রণায় মাথাটা মনে হচ্ছে ফেটে যাবে। দৃষ্টি এখনো ঘোলাটে, ভালো করে দেখা যাচ্ছে না। আস্তে আস্তে চোখটা সয়ে এলো ওর। চারিদিকে তাকিয়ে দেখল একটা বিশাল পুরানো ঘর। এর প্রাচীনতা আন্দাজ করা যায় না। জায়গায় জায়গায় পুরু ধুলোর আস্তরণ আর মাকড়সার চাল। হঠাৎই লম্বা লোকটা এসে ওর সামনে দাঁড়ালো। আচমকাই আগমনে ভয়ে কেঁপে ওঠে সে। লম্বা লম্বা দাঁতগুলো বের করে জলদগম্ভীর গলায় লোকটা বলল, জ্ঞান ফিরল তাহলে? ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকে অংশু। ধীরে ধীরে মনে পড়ছে সব। স্টেশনে হঠাৎই ওর সামনে এসে দাঁড়িয়েছিল প্রায় 6.5 ফুট উচ্চতার মানুষটা। এত লম্বা মানুষ অংশু আগে দেখেনি। স্কুলে নতুন চাকরি পেয়েছে, আগামীকালই যোগ দিতে হবে কাজে। কিন্তু ট্রেনটা এত দেরি করল, স্টেশনে এসে পুরন্দরপুর যাওয়ার আর কোনো গাড়ি পাচ্ছিল না ও। সেই সময়েই লোকটা ওর কাছে এসে বলেছিল, গাড়ি লাগবে? এমন ভরাট গলার স্বর শুনে ঘাবড়েই গেছিল অংশু। কিন্তু ওই সময়ে মনে হয়েছিল এ নিশ্চয়ই দেবদূত। কি যেন নাম বলেছিল, মনে পড়েছে, অমিয় চক্রবর্তী। তারপর লোকটার গাড়িতে বসে অল্প পথ গিয়েই কিছু একটা খেয়েছিল অংশু। লোকটাই দিয়েছিল ওকে খেতে। তারপর আর কিছু মনে নেই ওর। এখন সেই লোকটাই ওর সামনে একটা মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে। পোশাক বদলে গেছে, কালো জব্বা গোছের কিছু একটা পড়ে আছে। ধীরে ধীরে ওর সামনে বসলো অমিয় চক্রবর্তী। চোখ দুটো টকটকে লাল। বড় বড় দাঁতগুলো বের করে অদ্ভুতভাবে হাসছে। অংশু লক্ষ্য করল মেলে ধরা ধারালো দাঁতের শাড়ির দুপাশে দুটো সদন্ত ঝলসে উঠছে। তাতে লোকটার হাসিটা শুধুমাত্র অদ্ভুত নয়, হয়ে উঠেছে ভয়ালো। কি চায় লোকটা? এভাবে ওকে এখানে ধরে আনার কারণটাই বা কি? থই পায় না অংশু। আবার গর্জে ওঠে অমিয়র গলা, ঝলসে ওঠে সদন্তগুলো। ভয় পাচ্ছ? একটু ভয় পাওয়া ভালো। এরপর আর ভয়ের কোনো রেশ থাকবে না। বুকের রক্ত জল করা হাসিতে চারপাশ ভরিয়ে দেয় অমিয়। অংশু ভয়ে আমতা আমতা করে বলে, আমাকে আমাকে এইভাবে এখানে ধরে এনেছেন কেন? কি করবেন আমার সঙ্গে? তেমন কিছুই না,
অনেক দিনের তেষ্টা আজ মিটবে। ভ্রু দুটো একবার নাচিয়ে নেয় অমিয়। মানে কি বলতে চাইছেন আপনি? ততক্ষণে ওই সদন্তের রহস্য কিছুটা হলেও বুঝতে পেরেছে অংশু। এমন এক ভয়াবহ বিভীষিকার সম্মুখীন তাকে হতে হবে সেটা স্বপ্নেও কল্পনা করেনি সে। কত বছর হয়ে গেল তাজা রক্ত পাইনি, আজ তোমায় পেয়েছি। চিন্তা নেই, একটু একটু করে রোজ খাবো তোমার রক্ত। অমিয়র হাসি আবারও ঘরটাকে কাঁপিয়ে দেয়। অংশুর হৃৎপিণ্ডে যেন বড় পাথর চাপিয়ে দিয়েছে কেউ। শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায় অংশুর। চাকরি করতে এসে শেষে একটা ভ্যাম্পায়ারের পাল্লায় পড়েছে সে। এখন সবটা স্পষ্ট তার কাছে। বেঘরে প্রাণ দিতে হবে ওকে। এখন কি করবে সে? ভয়ের মধ্যেও ভাবতে থাকে অংশু। পালাবার কোনো পথ আছে কিনা দেখতে থাকে চারিদিকে। ওর মনের কথাটা যেন পড়ে ফেলে অমিয়। কোনো পথ নেই, কোথাও পালাতে পারবে না। যেদিকে যাবে সেদিকেই আমি। অংশুর ভয়ার্ত চেহারাকে বিদ্রূপ করে অমিয়র হাসি। প্রাণের ভয়ে যেন নতুন করে তাগিদ ফিরে আসে অংশুর মনে। বাঁচার তাগিদ, ভেসে যাওয়া মানুষের খড়কুটো আঁকড়ে ধরার তাগিদ। উঠে দাঁড়ায় সে, দৌড় দেয় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। কিন্তু ঘরটা যেন ভুল ভুলাইয়া, কোথাও দরজা নেই। যেদিকেই দৌড়ায় সেই দিকেই ওর চোখের সামনে মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে অমিয়। গোটা ঘরে শুধু তার হাসি প্রতিধ্বনিত হয়ে চৌচির করে দিচ্ছে প্রতিটা ধূলিকণা। হাঁপাতে থাকে অংশু। একসময় পড়ে যায় মাথা ঘুরে, আবার অচেতনের অতলে তলিয়ে যায় সে। অমিয়র মনে আজ পুলকের শেষ নেই। এতদিন পরে মানুষের তাজা রক্ত খাবে সে। কত শতাব্দী ধরে এই পৃথিবীতে আছে এখন আর হিসাবও করতে পারে না। এতদিন এর তার বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি চুরি করে রক্ত খেয়েছে। দু একটা মানুষও যে খায়নি তা নয়, কিন্তু সেটাও প্রায় হয়ে গেল 1 শতাব্দী। তারপর থেকে সুযোগ আর আসেনি তার কাছে। আজ ছেলেটাকে দেখেই তড়িঘড়ি সবটা সাজিয়ে ফেলে সে। এখন তার এতদিনের স্বাদ মিটবে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকা অংশুকে দেখে আর একবার জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেটে নেয় অমিয়। তারপর অংশুর গলায় বসিয়ে দেয় সদন্ত দুটো। নরম ত্বক ফুটো হয়ে যায় সহজেই। বেশ কিছুটা তাজা রক্ত পান করে অমিয়। এই স্বাদ থেকে কতদিন বঞ্চিত ছিল সে। মানুষের রক্ত ওর শক্তিকে আরো বাড়িয়ে দেয়। একেবারে পুরোটা খাবে না, একটু একটু করে অংশুর শরীরের শেষ রক্তবিন্দুটাও ও শুষে নেবে। অজ্ঞান অবস্থাতেই একটু কোঁকিয়ে ওঠে অংশু।
অমিয়র সদন্তে ফুটো হয়ে যাওয়া ঘাড়ের কাছ থেকে রক্তের ধারা ঝরতে থাকে অনবরত। অচেতন অবস্থাতেও ব্যথাটা টের পায় অংশু। ধীরে ধীরে জ্ঞান ফেরে তার। অসহ্য যন্ত্রণা। ঘাড় ও গলার সংযোগস্থলে হাত দিয়ে রক্তের গড়িয়ে যাওয়া ধারার অস্তিত্ব টের পায়। উঠে বসে ধীরে ধীরে। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কোনো রকমে উঠে দাঁড়িয়ে একটা দেওয়ালে হেলান দেয় অংশু। সময় কত বোঝার উপায় নেই। সে শুনেছে দিনের আলোয় ভ্যাম্পায়াররা বেরোতে পারে না, সূর্যের আলো সহ্য করার ক্ষমতা তাদের নেই। কিন্তু এই ঘরে তো এক বিন্দু আলো ঢোকার জায়গাও সে দেখতে পাচ্ছে না। ওই শয়তানটা গেল কোথায় বুঝতে পারে না অংশু। তবু শেষ চেষ্টা করতেই হবে তাকে। টলতে টলতে অশক্ত শরীর নিয়েই উঠে দাঁড়ায় অংশু। যদি কোনো গুপ্ত দরজা বা কোনো কিছুর সন্ধান পাওয়া যায় সেই আশায় ক্রমাগত দেওয়াল হাতড়ে যেতে থাকে সে। কিন্তু না, সব চেষ্টাই বৃথা। একটা মাছি গলারও জায়গা সে পায় না। শরীর ক্রমশ দুর্বল হচ্ছে, নড়াচড়ার শক্তিও আর নেই। অথচ এই অন্ধকারে এত স্পষ্ট ও কিভাবে দেখতে পাচ্ছে ভেবেই পায় না সে। এত স্বচ্ছ দৃষ্টি, যেন চোখে কেউ মাইক্রোস্কোপ লাগিয়ে দিয়েছে। প্রতিটা ধূলিকণা পর্যন্ত আলাদাভাবে দেখতে পায়ও। কি হচ্ছে তার? হঠাৎই শরীর জুড়ে একটা তীব্র ঝাঁকুনি। থরথর করে কাঁপছে দেহের প্রতিটা রোমকূপ। মাথাটা এত ভারী, মনে হচ্ছে কেউ হাজার হাজার মন বোঝা মাথার উপর চাপিয়ে দিয়েছে। গোটা পৃথিবীটা যেন ঘুরছে ওর চোখের সামনে। আর টাল সামলাতে না পেরে লুটিয়ে পড়ে মেঝেতে। আবার ফিরে এসেছে অমিয়। এই রক্ততৃষ্ণা ওকে স্থির হতে দিচ্ছে না। পুরো রক্তটা এখনই খেতে হবে ওকে। কিন্তু এ কি? ছেলেটা কোথায়? ছেলেটার তো এখানেই থাকার কথা। এই রক্তক্ষরণের ফলে তো আরোই নড়াচড়া করার শক্তি থাকার কথা নয় তার। কিন্তু দেখতে পাচ্ছে না কেন ছেলেটাকে? একটু হকচকিয়ে যায় অমিয়। জ্বলন্ত চোখগুলো দিয়ে চতুর্দিকে তাকায়। না, অংশু নেই। এমন সময়েই ধপ করে অমিয়র ঘাড়ের ওপর ভারী কিছু একটা এসে পড়ে। টাল সামলাতে পারে না সে। গা ঝাড়া দিয়ে উঠতে উঠতে ভাবে ওর শক্তির সঙ্গে টেক্কা দেবে কি এমন জিনিস আছে যা ওকে মেঝেতে ফেলে দিল। উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখে হতভম্ব হয়ে যায় অমিয়। মস্ত ভুল হয়ে গেছে ওর। একেবারেই ছেলেটার সমস্ত রক্ত শুষে মেরে ফেলা উচিত ছিল। ওইটুকু রক্ত শুষে নেওয়ার সময় জিনগত বিক্রিয়ার ফলে ওর শক্তির কিয়দংশ এখন অংশুর শরীরে। শরীরের সমস্ত শিরা উপশিরা ফুলে উঠেছে অংশুর। টকটকে লাল চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। দাঁড়িয়ে আছে অংশু এখন অমিয়র সামনে। জোরে ছুটে গিয়ে অমিয়র ওপর ঝাঁপিয়ে পড়ে সে। নখগুলো বড় বড় হয়ে গেছে। মাংসপেশির জোর এতটাই বেড়ে গেছে যা একসঙ্গে 100 পালোয়ানকেও আছড়ে ফেলতে পারে। চোয়ালের ওপর নিচে 4টে তীক্ষ্ণ সদন্ত বের করে অংশু আক্রমণ করেছে অমিয়কে। প্রথমটা একটু ঘাবড়ে গেলেও মুহূর্তে নিজেকে সামলে নিয়ে অমিয় আক্রমণ করে অংশুকে। তাকে 2 হাতে তুলে ছুঁড়ে ফেলে অমিয়। বিকট গর্জন করতে পারছে। চোখের পলকে উঠে দাঁড়ায় অংশু। সেও বিকট গর্জন করে আবারও ছুটে যায় অমিয়র দিকে। কিন্তু অমিয়র কাছে পৌঁছানোর আগেই শূন্যে লাফ মারে সে।
ঝুলতে থাকা ঝাড়বাতিটা ধরে ফেলে এক হাতে, তারপর ঝাড়বাতিটার উপর উঠে যায় তরতর করে। থমকে যায় অমিয়। কি করতে চাইছে এই ছেলেটা বুঝতে পারে না সে। অংশু তখন বিকট গর্জনে ঝাড়বাতিটার উপর একের পর এক লাথি মারছে। ওর লাঠির ভারে সশব্দে ঝাড়বাতিটা ছাদ থেকে খসে পড়ে। নিচে দাঁড়িয়ে থাকা অমিয় প্রথমটায় বুঝতে না পারলেও অংশুর চালাকিটা ধরতে পেরে একপাশে লাফ মারে, কিন্তু পুরোপুরি বাঁচতে পারে না। ঝাড়বাতিটা নিচে পড়তে পড়তেই অস্বাভাবিক ক্ষিপ্রতায় অংশু লাফ দিয়ে অমিয়কে ধরাশায়ী করে। আর সময় নেই। নিজের সদন্তগুলো বের করে বসিয়ে দেয় অমিয়র গলার মাঝে। একটানে ছিঁড়ে আনে ওর কণ্ঠনালী। ছটফট করতে করতে স্থির হয়ে যায় অমিয়র শরীরটা। তার গলা দিয়ে ছলকে ওঠা রক্ত তখন আকণ্ঠ পান করে চলেছে অংশু। শুনলেন রক্তচোষার কবল। রচনা সূত্রধার এবং গল্প পাঠে নীলাশিস বসু। শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ। সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র। কেমন লাগছে কেয়ার অফ কথক? কমেন্টে জানান আপনাদের মতামত। চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়। ভালো থাকুন। ধন্যবাদ।